ভয়ঙ্কর ভালোবাসা দ্বিতীয় অংশ। তানহা অবাক হয়, আবার ভীষণ ভয়ও পায়। চুপচাপ ঘরের মধ্যে বসে থাকে। হঠাৎ করে ফোনের শব্দে হুঁশ ফিরে ওর। দেখে এই নতুন ফোনটা বাজছে। তানহা কাঁপা কাঁপা হাতে ফোনটা রিসিভ করে। হ্যালো বলার সাথে সাথে কেউ একজন বলে, কি হলো পরি, ফোন ধরছিলে না কেন? তানহা বলে, কে আপনি? কে আমি জানতে চাও? আমি কে? আমি তো তোমার ভয়ঙ্কর ভালোবাসার মানুষ, যে তোমাকে পাগলের মতো ভালোবাসে। তোমাকে ভালোবেসে তবুও তোমাকে এতদিনেও বলতে পারিনি, কিন্তু এখন বুঝতে পারলাম আর দেরি করা যাবে না। আমার ভালোবাসার মানুষটিও যে তার প্রেমিককে খোঁজে, তাই আমি চলে এসেছি। আমার তুমি আমার বুকের মধ্যেই থাকবে, আর তোমার দিকে যে চোখ তুলে তাকাবে তার চোখ তো আমি উপড়ে নিব, তাকে জানে মেরে ফেলবো। তুমি শুধুই আমার, আমার পরি। আর আমি হলাম তোমার ভয়ঙ্কর ভালোবাসার মানুষ। আমি যে তোমাকে কত ভালোবাসি পৃথিবীর কোনো মানুষ তা পরিমাপ করে বলতে পারবে না। আমার কথা বুঝতে পেরেছ? টানা কোনো উত্তর করে না, চুপচাপ থাকে। ওপাশ থেকে হাসির আওয়াজ আসে আর বলে, ভালো থেকো, এখন রেস্ট করো, রাখি, আল্লাহ হাফেজ। তানহা ফোন হাতে নিয়ে বসে থাকে। এ কোন ধরনের প্রেমিক? এ তো প্রেমের চাইতে থ্রেট বেশি দেয়। একটু পরে রুদ্রিক আসে তানহাদের বাড়িতে। যেহেতু সামনে নির্বাচন, তাই রুদ্রিক সব সময় তরুণদের বাড়িতে আসে। ছোটবেলা থেকে রুদ্রিকের সাথে চলাফেরা করে তরুণ। তরুণ আর রুদ্রিক হলো বেস্ট ফ্রেন্ড। রুদ্রিক বাইকের হর্ন বাজায়, সঙ্গে সঙ্গে তরুণ বাইরে বের হয়ে আসে, বন্ধুকে ভিতরে নিয়ে যায়। রুদ্রিক প্রতিনিয়ত আসা যাওয়া করে ওদের বাড়িতে। তরুণও নিয়মিত যাতায়াত করে রুদ্রিকদের বাড়িতে। তরুণ, রুদ্রিক আর দলের কিছু ছেলেপেলে মিলে গল্প করতে ছাদে চলে যায়। তানহাও গুটি গুটি পায়ে ছাদে যায়। তানহা যখন দেখে অনেকগুলো ছেলে পেলে, তখন তানহা দাঁড়িয়ে থাকে চুপ করে। রুদ্রিক এবং তরুণ কথা বলছে। তখন রুদ্রিক ইশারা করে। রুদ্রিকের থেকে ইশারা পেয়ে তরুণ সবগুলো ছেলেদের নিয়ে নিচে নেমে যায় আর গুটি গুটি পায়ে তানহা রুদ্রিকের কাছে এসে দাঁড়ায়। তানহা বিস্ময়কর চোখে তাকিয়ে থাকে রুদ্রিকের দিকে। রুদ্রিক তানহাকে বলে, কি হয়েছে, এইভাবে কি দেখছো অ্যাঞ্জেল? তানহা ফিসফিস করে বলে, জানেন ভাইয়া, বিশাল এক ঘটনা ঘটে গেছে। রুদ্রিক তানহার মতোই ফিসফিস করে বলে, কি বিশাল ঘটনা? তানহা হাতের ফোনটা রুদ্রিককে দেখিয়ে বলে, এই যে দেখুন, এই ফোনটা আজকে পার্সেল এসেছে, আর সে নাকি আমার সেই ভয়ঙ্কর প্রেমিক, সে পাঠিয়েছে। আর এই যে দেখুন চিরকুট, যেখানে লেখা আছে যে আমার চোখের পানি ফেলবে তার চোখ উপড়ে নেবে। এবার ভাবুন কি সাংঘাতিক ব্যাপার। রুদ্রিক বলে, আসলেই তো সাংঘাতিক ব্যাপার। তানহা আবার বলে, জানেন, একটু আগে ফোন করেছিল, ফোন করে আমাকে অনেক কথা বলল। রুদ্রিক বলে, কি বলল? আরে কি আর বলবে, বান্ধবীরা তো বয়ফ্রেন্ডের সাথে প্রেম করে, ভালোবাসার কথা বলে, আর এই লোক তো দেখলাম আমাকে থ্রেট দিল। রুদ্রিক বলে, তাই নাকি, তোমাকে থ্রেট দিল? তানহা বলে, হ্যাঁ, আমাকে বলল আমি নাকি শুধুই তার। আরে বেটা, তোর আমি কি জন্যে হতে যাব? তোকে আমি দেখেছি কখনো? রুদ্রিক বলে, তুমি না প্রেম করতে চাও, তাহলে বয়ফ্রেন্ডের সাথে প্রেম করতে চাই, কিন্তু সে বয়ফ্রেন্ডকে তো দেখতে হবে। তাকে যদি আমার পছন্দ না হয় তাহলে প্রেম করব কিভাবে? দেখা গেল সেই ছেলে বেটার কোনো এক চোখ টেরা, বা তার দাঁতগুলো ভালো না, বা দেখতে কালো ভূতের মতো। আমি এরকম ছেলের সাথে প্রেম করব না। তাহলে তোমার কেমন ছেলে পছন্দ, বলো আমাকে। তানহা বলে, এই যে আপনার মতো, আপনি দেখতে কত সুন্দর, কত হ্যান্ডসাম, আর কত সুন্দর করে কথা বলেন। আপনার মতো ছেলে হলে অবশ্যই আমি প্রেম করব। রুদ্রিক তানহার কথায় হেসে দেয়। ঠিক তখনই রুদ্রিক বলে, দেখি তোমার ফোনটা। তানহা ফোনটা রুদ্রিকের হাতে দিয়ে দেয়। রুদ্রিক ফোনটা নিয়ে নিজের নাম্বার সেভ করে দিয়ে বলে, এই যে আমার নাম্বার সেভ করে দিলাম, যখন খুশি আমাকে ফোন দিবে। তানহা বলে, ভাইয়া, একটা যে সমস্যা আছে। রুদ্রিক বলে, কি সমস্যা? তানহা বলে, ভাইয়া, আমার হাতে যদি কেউ ফোন দেখে, ভাইয়া বা আব্বু তো অবশ্যই জিজ্ঞাসা করবে আমি ফোন কোথায় পেলাম, তখন কি বলবো? রুদ্রিক বলে, হ্যাঁ, সেটা তো চিন্তার বিষয় আছে। আচ্ছা, এক কাজ করো, তরুণ বা আঙ্কেল যেই জিজ্ঞাসা করবে, তুমি বলবে এটা তোমাকে রুদ্রিক ভাইয়া গিফট করেছে, তাহলে দেখবে কেউ তোমাকে কিচ্ছু বলবে না। তানহা বলে, এই জন্যই তো আপনাকে আমার এত ভালো লাগে। আপনি ভীষণ ভালো, আমার প্রতিটি সমস্যা আপনি এক চুটকিতে সমাধান করে দেন। খুশিতে নাচতে নাচতে তানহা নিচে নেমে যায়।
তরুণ ছাদে এসে বন্ধুর সাথে আবার গল্প করা শুরু করে দেয়। নির্বাচনের বিষয়ে তারা প্ল্যান করতে থাকে কি করা যায়। আরও কিছু ছেলেপেলে মিলে পরিকল্পনা করতে থাকে তাদের পরবর্তী পদক্ষেপ কি হবে। এদিকে রুদ্রিকদের বাসায় অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। যেহেতু রুদ্রিকের চাচাতো বোন নাবিলার জন্মদিন, তাই তারা বাসায় বড় সড়ো আয়োজন করছে। রুদ্রিকের বাবা মা, রুদ্রিকের চাচা চাচি সবাই মিলে এই আয়োজন করছে। রুদ্রিক তরুণের সাথে কথা বলতে বলতে হঠাৎ তার ফোন বেজে ওঠে। রুদ্রিক দেখে নায়লা ফোন করেছে। রুদ্রিক নায়লার ফোন ধরে, বলে ঠিক আছে। ফোন রেখে দিয়ে রুদ্রিক তরুণকে বলে, তরুণ তুই তো নায়লাকে পছন্দ করিস, নায়লাও তোকে পছন্দ করে, কিন্তু সমস্যা হলো চাচা চাচি নায়লার জন্য ছেলে দেখছে। নায়লা যথেষ্ট বড় হয়েছে, এবার মাস্টার্সে ভর্তি হয়েছে। তুই যদি ওকে বিয়ে না করিস ওর কিন্তু অন্য জায়গায় বিয়ে হয়ে যাবে। তরুণ বলে, ভাই তুই কি বলছিস? তুই তো জানিস আমি নায়লাকে ভীষণ ভালোবাসি। নায়লাকে ছাড়া আমি বাঁচব না। তাহলে বাড়িতে ওর বিয়ে দেওয়ার কথা কেন উঠছে? তুই বুঝতে পারছিস না। চাচা চাচি ওর বিয়ে দিতে চাচ্ছে। তুই তাহলে আঙ্কেলকে বল আমাদের বাসায় বিয়ের প্রস্তাব দিতে। তরুণ বলে, ঠিক আছে, আমি আজকে দাদা দাদিমার সাথে কথা বলবো, যাতে বাবা মাকে তারা বুঝিয়ে বলে। ঠিক আরও কিছু সময় ওরা কথা বলে নিচে নেমে আসে রুদ্রিক। তরুণের মা সবার জন্য নাস্তা দেয়। সব ছেলেপেলে মিলে নাস্তা করে নেয়। রুদ্রিক তরুণকে বাই বলে বাইরে চলে যায়। তানহা, মরিয়ম সবাই কলেজে এসেছে। কলেজে ঢুকে ওরা যেন আহাম্মক হয়ে যায়, কারণ কলেজে যে নতুন প্রফেসর এসেছে সেই স্যারের নাকি কেউ একজন চোখ তুলে নিয়েছে। ভয়ে তটস্থ হওয়ার অবস্থা সবার। সবাই ফিস ফিস করে কানাঘোষা করছে আর বলছে এই ভয়ঙ্কর কাজ কে করলো। তানহা এই কথা শোনা মাত্রই ওর যেন মাথায় বাজ পড়ল। তানহার তখন মনে পড়ল গতকাল সেই ভয়ঙ্কর প্রেমিক বলেছিল ওর দিকে যে তাকাবে তার চোখ তুলে নিবে। তানহা মনে মনে সন্দেহ হয়, হয়তোবা সেই ছেলেটি এই কাজটি করেছে। তানহা ভীষণভাবে ভয় পেয়ে যায়। তারপর তার ফোন নিয়ে রুদ্রিককে ফোন লাগায়। তানহার ফোন দেখে সঙ্গে সঙ্গে রিসিভ করে। তানহা বলে, ভাইয়া জানেন আমাদের নতুন প্রফেসরকে কে যেন চোখ তুলে নিয়েছে। রুদ্রিক না জানার ভান করে বলে, কোন প্রফেসর? তানহা বলে, মনে নেই? আপনাকে গতকাল বললাম না একজন নতুন প্রফেসর আমার দিকে বাজেভাবে তাকিয়েছে। রুদ্রিক শুধু বলে, হ্যাঁ হ্যাঁ। তানহা বলে, আমার মনে হয় সেই তার চোখ তুলে নিয়েছে। আপনার কি মনে হয়? মনে আছে গতকাল বললাম ভয়ঙ্কর প্রেমিক বলেছে আমার দিকে যে তাকাবে তার চোখ তুলে নিবে। রুদ্রিক বলে, ঠিক বলেছ, নিশ্চয়ই তোমার ভয়ঙ্কর প্রেমিকই এই কাজ করেছে। তানহা, কার সাথে প্রেম করছো বুঝতে পারছো তো? ভয়ঙ্কর প্রেমিক। তানহা বলে, ভাইয়া কি যে বলেন না, আমি তো আর তার সাথে প্রেম করিনি, সেই তো আমাকে এগুলো দিচ্ছে। রুদ্রিক বলে, সম্পূর্ণ তোমার দোষ, তুমি বারবার প্রেমিক প্রেমিক করতে। দেখো তোমার এই ভয়ঙ্কর প্রেমিক মানুষ না কোনো ভূত। তানহা এবার বোধহয় সত্যি সত্যি ভয় পেল। তানহা চিন্তিত হলো। তানহা বলল, তাই তো ভাইয়া, মানুষ হলে তো এইভাবে মানুষের চোখ তুলে নিত না। আর আমার তো এখন সত্যি সত্যি ভয় লাগছে ভাইয়া। তানহা বলে, ভাইয়া তাহলে কি এই সেই ভূত যে এই ভয়ঙ্কর ভালোবাসার মানুষটি, সে যে রাসেল ভাইয়াকেও মেরে হাত পা ভেঙে দিয়েছে, রাস্তায় ফেলে রেখেছিল, আবার তাকে গ্রাম ছাড়া করেছে। ভাইয়া একবার ভেবে দেখুন, তরুণ ভাইয়া কিভাবে রাসেল ভাইয়াকে গ্রাম ছাড়া করবে? কারণ রাসেল ভাইয়ারা আমাদের থেকে তাদের অবস্থা ভালো, তাদের শক্তিও বেশি। তাহলে তরুণ ভাইয়া কিভাবে ওই চেয়ারম্যানের ছেলে রাসেলকে গ্রাম ছাড়া করবে আর ওইভাবে মেরে ওর হাত পা ভাঙবে? আপনিই ভাবুন। রুদ্রিক বলে, বাহ, তোমার তো অনেক বুদ্ধি। আমারও এখন মনে হচ্ছে তোমার সেই ভয়ঙ্কর প্রেমিকই হবে ভূত। সেই নিশ্চয়ই রাসেলকে গ্রাম ছাড়া করেছে। তানহা, মরিয়ম, রোকসানা সবাই কলেজ থেকে বাড়ি ফিরে যায়, কারণ কলেজের প্রফেসরের এ অবস্থার কারণে আজকে আর কোনো ক্লাস হয়নি। যেহেতু এটা গার্লস কলেজ, এজন্য এখানে শুধু মেয়েরা পড়ে। নতুন প্রফেসর মেয়েদের দেখে তার অবস্থা বেশি নাজেহাল হয়ে গিয়েছিল। লোভে তার চোখ চকচক করছিল। আর এই প্রফেসরটা বেয়াদব ছিল, একদিনে সব মেয়েরা বুঝতে পেরেছিল। তো তার চোখ তুলে নেওয়াতে অনেকেই খুশি হয়েছে। তানহা, মরিয়ম, রোকসানা তিন বান্ধবী মিলে রাস্তা দিয়ে গল্প করতে করতে হেঁটে আসছিল। রাস্তার ধারে ফুচকাওয়ালা দেখে তিন বান্ধবী ফুচকা খাওয়ার জন্য এগিয়ে যায়। ফুচকাওয়ালার কাছে ফুচকা খাচ্ছিল মরিয়মের চাচাতো ভাই। মরিয়মের চাচাতো ভাই এখানে থাকে না, তারা শহরে থাকে। তারা আজই এসেছে মরিয়মেরদের গ্রামের বাড়িতে। তানহা রোকসানাকে দেখে মরিয়মের চাচাতো ভাই
মরিয়মকে বলে, মরিয়ম এরা কারা? মরিয়ম পরিচয় করিয়ে দেয়, আমার দুই বান্ধবী। মরিয়মের চাচাতো ভাই কেমন যেন ভাবে তানহার দিকে তাকায়। তানহা কিছু বলে না, চুপচাপ ফুসকার দিকে তাকিয়ে থাকে। তানহা একটা জিনিস বেশ ভালো করে বুঝতে পেরেছে, প্রেম করার তার আর দরকার নেই। ভয়ঙ্কর প্রেমিক যদি জানতে পারে অন্য কোনো ছেলের সঙ্গে তানহা কথা বলছে, আর সত্যি যদি সে ভূত হয়, তাহলে অবশ্যই তার ঘাড় মটকে দেবে। রুদ্রিক বলেছে, ভূত বা জিন সব সময় সব জায়গায় থাকে। হয়তো সে তানহাকে এখনো চোখে দেখছে, তাই তানহা ছেলেটির কথার কোনো জবাব দেয় না, চুপ করে দাঁড়িয়ে থাকে। ছেলেটি আগ বাড়িয়ে ওদের সবাইকে ফুসকা কিনে দেয়। তানহাকেও ফুসকা খেতে বলে। তানহা খেতে চায় না। ছেলেটি বারবার বলাতে মরিয়ম বলে, তানহা দোস্ত, ফ্রি ফুসকা খেতে সমস্যা কি তোর? তোর তো আর বয়ফ্রেন্ড নেই। আমার ভাই তোকে খাওয়াচ্ছে, চুপচাপ খেয়ে নে। মরিয়মের এই কথা শুনে যেন খুশি হয়ে যায় মরিয়মের চাচাতো ভাই মানিক। মানিক বলে, এত সুন্দর একটি মেয়ে হলেও তুমি সিঙ্গেল আছো? তানহা বলে, না, আমি সিঙ্গেল না, আমার বয়ফ্রেন্ড আছে। তখন মানিক বলে, কই, মরিয়ম তো বলল। মরিয়ম বলে, ভাইয়া ওর কথা বাদ দাও তো। ওর বয়ফ্রেন্ড আছে, শুধু মোবাইল ফোন করে আর গিফট পাঠায়। আজ পর্যন্ত আমরা কেউ তাকে চোখেও দেখিনি। তখন মানিক বলে, তাহলে তো আমার চান্স আছে। তোমাকে আমার ভীষণ ভালো লেগেছে। আমার সাথে প্রেম করবে তানহা? তানহা অবাক চোখে ছেলেটির দিকে তাকিয়ে থাকে। এ কেমন ছেলে রে বাবা, প্রথম দেখায় তাকে বলছে প্রেম করবে? তানহা অপকটে জবাব দেয়, না, আমার কোনো ইচ্ছা নেই আপনার মতো ছেলের সাথে প্রেম করার। মরিয়ম ও রুকসানা বলে, কেন? এতদিন না বলতেই তোর বয়ফ্রেন্ড নেই। আমার চাচাতো ভাইয়ের সাথে প্রেম করতে তোর সমস্যা কোথায়? আমার ভাইয়া দেখতে কত সুন্দর, দেখ। তানহা বলে, তোর ভাইয়া সুন্দর হয়েছে তাতে আমার কি হয়েছে? তোর ভাইয়া স্যাঁচড়া টাইপের। প্রথম দিন দেখে কোনো মেয়েকে হ্যাংলার মতো এগুলো বলে? তানহার এই কথাটা যেন খুব গায়ে লাগলো মানিকের। মানিক আঙ্গুল উঁচিয়ে তানহাকে বলে, এই মেয়ে, তোমার সাহস কিভাবে হয় আমাকে এই কথা বলার? জানো শহরের কত ভালো ভালো মেয়েরা আমার জন্য পাগল, আর তুমি আমার সাথে বেয়াদবি করো? তানহা বলে, আপনি যে আঙ্গুল তুলে আমার সাথে কথা বলছেন, দেখবেন একটু পরে আপনার সেই হাত ভেঙে আপনার গলায় কেউ ঝুলিয়ে দেবে। মিলিয়ে নিয়েন আমার কথা। কথাগুলো বলে তানহা সেখান থেকে রাখতে রাখতে চলে যায়। তানহার যাওয়ার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে মরিয়ম ও রোকসানা। ওরা ভাবে, এর আবার কি হলো? এতদিন বয়ফ্রেন্ড করে পাগল ছিল, একজনকে পেল বয়ফ্রেন্ড, তাও গোপনে। আর এখন যখন আমার ভাই প্রস্তাব দিচ্ছে, তাতেও রাজি হচ্ছে না। মরিয়মের ভাই মানিক, সে তো রাগে ফুটছে। এই মেয়েকে সে দেখে নিবে। মরিয়মের ভাই মানিক, সে তো বুঝতেও পারছে না তার কপালে এখন কি আছে। সে যে আঙ্গুল দিয়ে তানহাকে শাসিয়েছে আর যে চোখ দিয়ে দেখেছে, তার খবর আছে এখনোই। মরিয়ম আর রোকসানা খাওয়া শেষ করে চলে যায়। তারা বাসায় যাওয়ার 2 ঘন্টা পর খবর আসে মরিয়মের চাচতো ভাই মানিকের অ্যাক্সিডেন্ট হয়েছে, আর তার ডান হাতটা খুব বাজেভাবে ভেঙে গুড়িয়ে গেছে। মরিয়মের মনে মনে সন্দেহ হয়, কি ব্যাপার? তখন তানহা বলল, আপনার হাতকে ভেঙে দেবে। সত্যি সত্যি হাত ভেঙে গেছে। মরিয়ম ছুটতে ছুটতে তানহাদের বাসায় যায়। তানহাকে যেয়ে বলে, তানহা, তুই যা বলেছিলি মানিক ভাইয়ের সাথে তাই হলো, কিন্তু কিভাবে হলো? তানহা ভাব নিয়ে বলে, কিভাবে আবার হবে? আমার ভয়ঙ্কর ভালোবাসার মানুষই নিশ্চয়ই করেছে। বলেছিলাম না, আমার প্রেমিক মানুষ নয়, জিন বা ভূত। তোরা আমার সাথে কেউ এরকম করতে আসলে তোদেরও ওই একই অবস্থা হবে। এবার যেন মরিয়ম সত্যি সত্যি একটু ভয় পায়, কারণ মরিয়ম দেখছিল যে টিচার বাজেভাবে চোখে তানহার দিকে তাকিয়েছিল, তার চোখ কেউ তুলে নিয়েছে। আবার গ্রামের রাসেল ভাইকেও কেউ মেরে গ্রাম থেকে বের করে দিয়েছে, আর এখন তার চাচাতো ভাইয়েরও একই অবস্থা। সত্যি এটা কোনো মানুষ না, ভূত বা জিনেরই কাজ। আর মরিয়মও তো তার দাদির কাছে গল্প শুনেছিল, সুন্দরী মেয়েদেরকে জিন ধরে। তানহা তো অপরূপা সুন্দরী, হতে পারে তাকে জিনেই ধরেছে। আর আমাদের গ্রামে তো অনেক জিন ভূত আছে। মরিয়মের মস্তিষ্ক জুড়ে এই কথাগুলোই ঘুরতে থাকলো। আজকে তানহাদের বাসায় এসেছে রুদ্রিকের চাচা। সবাইকে নাবিলার জন্মদিনের দাওয়াত করে রেখে যায়। চেয়ারম্যান সাহেব ফ্যামিলি যেন সেখানে উপস্থিত থাকে। চেয়ারম্যান সাহেবও কথা দিয়েছেন, অবশ্যই তারা সবাই যাবেন। এদিকে তরুণ তার দাদা দাদিকে বলেছে সে
নায়লাকে বিয়ে করতে চায়। বাবা মাকে যেন বলে। তরুণের দাদা চেয়ারম্যান সাহেবকে বলে, বাবা, তোমার ছেলের সাথে এমপির ভাইয়ের মেয়ে নায়লার বিয়ের কথা বলো। তোমার ছেলে তাকে পছন্দ করে। এই বিয়ের ব্যাপারে তরুণের বাবা মার কোনো আপত্তি নেই। তারাও চায় তার ছেলে বিয়ে করুক, সংসারী হোক। কিন্তু তার আগে চেয়ারম্যান সাহেব চায় তার মেয়েটার বিয়ে দিতে। চেয়ারম্যান সাহেব তার বাবাকে বলে, বাবা, তাহলে তানহার জন্য একটি ছেলে দেখি। একই দিনে ছেলে মেয়ে দুটোকেই বিয়ে দিয়ে দেব। চেয়ারম্যান সাহেবের কথায় তার বাবা অমত করে না। কারণ এখনকার দিনে মেয়ে বড় হলে বাবা মার অনেক চিন্তা হয়। আর তানহা যেহেতু অনেক সুন্দরী ছিল আর তাদের শত্রুরও অভাব নেই, তাই চিন্তা করে এটাই সঠিক সময় তানহাকে বিয়ে দিয়ে দেওয়ার। তরুণের দাদা বলে, ঠিক আছে, দুই ছেলে মেয়েকে একসঙ্গে বিয়ে দিবে, কিন্তু তুমি নায়লার বাবার সাথে কথা বলে নায়লা আর তরুণের এঙ্গেজমেন্ট করে রাখো অন্তত। কারণ তোমার মেয়ে ছোট, নায়লা যথেষ্ট বড়। ওর বাবা মা ওকে বিয়ে দেওয়ার চেষ্টা করছে। চেয়ারম্যান সাহেব বাবার কথায় রাজি হয়ে যান। তিনিও বুঝতে পারেন যে এই কাজটাই করা ঠিক হবে। আজকে সবাই শপিং করতে যাবে শহরে। যেহেতু নাবিলার বার্থডে উপলক্ষে নতুন নতুন ড্রেস, পোশাক সব কিনতে হবে। তাই সবাই শহরে যাবে। রুদ্রিক, নায়লা, নাবিলা সবাই যাবে। রুদ্রিক তরুণকে বলে তানহাকেও নিয়ে যেতে। তানহা তরুণ রেডি হয়ে নেয়। তরুণ গাড়ি বের করে বোনকে গাড়িতে উঠিয়ে নিয়ে চলে যায় রুদ্রিকের বাসার সামনে। রুদ্রিকের বাবা মা, চাচা চাচি আর নাবিলা তারা আগে একটি গাড়ি করে চলে গিয়েছে। নায়লা ও রুদ্রিক তরুণ ও তানহার জন্য অপেক্ষা করছে। তরুণ তার গাড়ি নিয়ে চলে আসে। তরুণ গাড়ি থেকে নেমে দাঁড়ায়। নায়লা এসে বলে, আমি তোমার সঙ্গে এই গাড়িতে যাব। তরুণ তানহার দিকে তাকিয়ে বলে, তানহা, তুই যা, রুদ্রিকের গাড়িতে ওঠ। তানহা কোনো কথা না বলে সরাসরি রুদ্রিকের গাড়ির কাছে চলে যায়। রুদ্রিক তার গাড়ির সামনের দরজা খুলে দেয়। তানহা ভিতরে গিয়ে বসে পড়ে। তারপর রুদ্রিক ড্রাইভ সিটে বসে। দুই বন্ধু দুই গাড়ি নিয়ে যাওয়া শুরু করে। গাড়িতে উঠে নায়লা এগিয়ে যায় তরুণের কাছে। তরুণ এক হাতে তার প্রিয়সীকে বুকে জড়িয়ে নেয়, মাথায় চুমু খায় নায়লার। নায়লা তার বুকের মধ্যে জড়িয়ে থেকেই বলে, আমি আর পারছি না, তাড়াতাড়ি আমাকে ঘরে তোলো, আমি তোমার কাছে থাকতে চাই। তরুণ বলে, হ্যাঁ, এখন আপাতত আমাদের আংটি পরিয়ে রাখবে, আর তানহার জন্য বর খুঁজে তানহার ও বিয়ের ব্যবস্থা করা হবে। আমার ও তানহার বিয়ে বাবা একসাথেই দিবে। নায়লা বলে, বর কেন খুঁজতে হবে? তরুণ বলে, বাবা বলেছে তাই বললাম। এদিকে তানহা গাড়িতে উঠে তাকিয়ে থাকে রুদ্রিকের মুখের দিকে। রুদ্রিক বলে, কি দেখছো? তানহা বলে, রুদ্রিক ভাইয়া, জানেন আপনাকে আজ খুব সুন্দর লাগছে। রুদ্রিক আজকে একটি ব্ল্যাক কালারের গেঞ্জি পরেছে আর চোখে ব্ল্যাক কালারের চশমা। রুদ্রিক দেখতে ধবধবে ফর্সা, চাপ দাড়ি, মুখ ভর্তি, তাই তার সৌন্দর্য যেন ফেটে পড়ছে আজ। রুদ্রিক তানহার দিকে মিষ্টি করে হেসে বলে, তোমাকেও আজ খুব সুন্দর লাগছে অ্যাঞ্জেল, একদম প্রিন্সেসের মতো লাগছে। তানহা আজকে গোলাপি কালারের একটি সালোয়ার কামিজ পরেছে। তানহা গায়ের রং গোলাপি। তানহা দেখতে গোলাপি ফর্সা, তাই তাকে যেন গোলাপিতে আরও সুন্দর মানিয়েছে। আজ রুদ্রিক হা করে তাকিয়েছিল তানহার দিকে যখন তানহা গাড়ি থেকে নামে। গ্রাম থেকে শহরে যেতে প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো সময় লাগে। কিছু দূর রাস্তা যাওয়ার পরে তানহা ঘুমিয়ে পড়ে। তানহার মাথা হেলে যেতে থাকে। রুদ্রিক আস্তে করে তানহার মাথাটা তার ঘাড়ে নেয় এবং রুদ্রিকের ঘাড়ে মাথা রেখে ঘুমিয়ে পড়ে তানহা। গাড়ি এসে থামে শপিং মলের সামনে। সবাই নেমে যায়, শুধু রুদ্রিক ও তানহা নামে না, কারণ তানহার তো ঘুমই ভাঙেনি। রুদ্রিক তাকে কিভাবে ডাকবে? একটু পরে ওর গাড়ির গ্লাসে টোকা দেয় তরুণ এসে। তখনই রুদ্রিক গাড়ির গ্লাস খুলে তরুণের সাথে কথা বলে আর ঘুম ভেঙে যায় তানহার। তানহা বলে, আমরা চলে এসেছি। তানহা নিজের গায়ের ওড়না ঠিক করে নেয়, তারপর গাড়ি থেকে নামে। তানহা গাড়ি থেকে নেমে দাঁড়ায়। ওর কাছে দৌড়ে এসে দাঁড়ায় নাবিলা। নাবিলার সঙ্গে তানহা কথা বলছিল। ঠিক সেই সময় রাস্তার ওপাশ থেকে একটি ছেলে তানহাকে দেখে শীষ বাজায়। তানহা ঠিক খেয়াল করে সে বুঝতে পারে ছেলেটি তাকে দেখে শীষ বাজাচ্ছে আর বাজে অঙ্গভঙ্গি করছে। তানহা কোনো কথা না বলে সেদিকে না তাকিয়ে নাবিলার হাত ধরে শপিং মলের ভিতরে চলে যায়। নাবিলা, তানহা, নায়লা ঘুরে ঘুরে অনেক কিছু শপিং করে। সুন্দর সুন্দর জিনিস তারা কিনে নেয়। কিন্তু এতটুকু সময় রুদ্রিক তাদের সাথে ছিল না। শপিং করা শেষ করে সবাই মিলে খেতে আসে। রুদ্রিকের বাবা মা, চাচা চাচি তারা বসে একটি টেবিলে। নাবিলাও তাদের সাথে যেয়ে বসে। নাবিলা যেহেতু ছোট, তাই সবসময় মায়ের কাছে থাকতে পছন্দ করে। আর
ওরা 4 জন বসে এক টেবিলে। খাওয়ার ফাঁকে ফাঁকে গল্প করতে থাকে ওরা। আর রুদ্রিক তানহার প্লেটে খাবার উঠিয়ে দেয়। তানহা বলে, ভাইয়া আর দিবেন না, আমি এত খেতে পারবো না। রুদ্রিক বলে, তুমি তো কিছুই খাওনি, আর একটু নাও, খেতে মজা লাগবে। খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে বাইরে আসে। বাইরে আসার পর তানহার চোখ যেন কোটর থেকে বের হওয়ার উপক্রম। কারণ যে ছেলেটি রাস্তার ওই পাশে দাঁড়িয়ে তানহাকে বাজে ইঙ্গিত করেছিল, শীষ বাজিয়েছিল, সেই ছেলেটি পড়ে আছে হাত পা ভাঙা অবস্থায়। ভাইয়া দেখুন, ওই ছেলেটি একটু আগে আমাকে বাজে ইঙ্গিত করেছিল, শীষ বাজিয়েছিল, এখনই এই ছেলেটির এই অবস্থা, কেউ তাকে ধরছে না। রুদ্রিক বলে, তানহা আমার তো মনে হচ্ছে তোমার সেই ভয়ঙ্কর প্রেমিক কিছু একটা ঘটিয়েছে। হায় আল্লাহ, শেষমেশ কিনা তুমি জিন ভূতের পাল্টানে পড়লে। এটা শিওর জিন ভূতেরই কাজ। তানহা রুদ্রিককে বলে, ভাইয়া আপনি কিন্তু আমাকে ভয় পাইয়ে দিচ্ছেন। আপনি জানেন সারা রাত ঘুমাতে পারি নাই এই ভয়ে, তাই তো গাড়িতে ওঠার পর ঘুমিয়ে পড়ি। আরে আমাকে তো একটি জিন পাহারা দেয় প্রতিদিন রাতে। তাহলে তো কেউ তোমার কোনো ক্ষতিই করতে পারবে না, সারাক্ষণ তোমার সাথে সাথে থাকে। তুমি তো হবে সবার চেয়ে শক্তিশালী, কারণ তোমার সাথে আছে তোমার ভয়ঙ্কর ভালোবাসার মানুষ, যে সব সময় ছায়া হয়ে তোমার পাশে থাকে। তানহা চিন্তা করে দেখে রুদ্রিক একদম সঠিক কথা বলেছে। তানহা খুশি হয়ে যায় রুদ্রিকের কথায়, বলে, এই জন্যই আপনাকে আমার এত এত ভালো লাগে। ইউ আর সো সুইট রুদ্রিক ভাইয়া। চলবে ভয়ঙ্কর ভালোবাসা 2য় পর্ব।